আয় রোজগার করি, গাড়ি কিনি, বাড়ি কিনি, ব্যাংকে টাকা জমাই, তারা এই অসম্ভব গরম এবং বন্যার মধ্যে দিন যাপন করবে। তারা প্রতিনিয়ত প্রকৃতির যে বিরূপ প্রভাব সেটার মধ্যে দিয়ে দিন যাপন করবে। আমরা যখন মারা যাব, থাকবো না এই পৃথিবীতে, তখন তো চিন্তা হয় যে আমার বাচ্চারা কেমন পৃথিবীতে থাকবে। এইটা যদি চিন্তা না করলাম, শুধু দুটা বাড়ি রেখে গেলাম আর তিনটা গাড়ি রেখে গেলাম, তাহলে তো আসলে বাচ্চাদের সত্যিকার ভালোটা আমরা চিন্তা করিনি। সেজন্য আজকের যে অনুষ্ঠান, সেটাতে নদীর সাথে তরুণদেরকে সম্পৃক্ত করার আমি অনেক কারণ দেখি। তোমরা একটু, যারা তরুণেরা আছো, যুব সমাজ আছো, আমাকে একটু হাত তুলে দেখাও তো, তোমাদের মধ্যে দূষণ মুক্ত নদী কয়জন দেখেছো? যে একটা নদী দেখেছো যেটায় কোনো দূষণ নাই? এটা একটা কথা। আমরা এমন ভাবে উন্নয়ন করলাম যে এতগুলো ছেলে মেয়ে জীবনে কোনোদিন দূষণ মুক্ত নদী দেখেনি। যে দূষণ মুক্ত নদী দেখে নাই, দূষণ মুক্ত নদী দেখলে তার কতটা মায়া লাগতো। দূষিত নদী দেখো বলে কাজে এসছো, যদি দেখতে কি সাংঘাতিক সুন্দর নদীগুলোকে আমরা কিরকম করেছি। এই যে লবণদহ সাগর বলা হচ্ছে, এটাকে আমরা কেমন করে ড্রেইনে পরিণত করলাম, তখন দুঃখবোধটা, দায়িত্ববোধটা অন্য রকমের হতো। তো আগামী প্রজন্মকে যদি একটা দূষণমুক্ত নদী দিয়ে না যাই, ওরা পানি পাবে কোথায়? ওরা মাছ পাবে কোথায়? আর যদি মাছই না পায়, তাহলে মাছে ভাতে বাঙালি এইটা সরিয়ে দিয়ে ফার্মের মুরগি আর ভাতে বাঙালি এই কথায় যেতে হবে। কিন্তু ভাতও তো তখন হবে না। তার কারণ হলো, ভাত করার জন্য যে সেচের পানি লাগে, দূষিত নদীর পানি দিয়ে তো সেই সেচটাও হবে না। ফলে নদী শুধুমাত্র যে একটা প্রাকৃতিক আবেদনের সমৃদ্ধ প্রতিবেশ ব্যবস্থা তা কিন্তু না। নদী কিন্তু অর্থনীতি। বাংলাদেশে যত মানুষ যাতায়াত করে তার অর্ধেকই কিন্তু নৌপথে যাতায়াত করে। এখনো এই মরে যাওয়া দূষিত নদীগুলো আমাদের যাতায়াতে একটা বড় ভূমিকা রাখছে, পণ্য পরিবহনে একটা বড় ভূমিকা রাখছে। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মাছ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে কখনো দ্বিতীয়, কখনো তৃতীয়, কখনো চতুর্থ। যত আমরা বিদেশ যাই না কেন, ওদের স্যামন মাছ খেয়ে খুব মজা লাগে, কিন্তু কয়েকদিন পরে মনে হয় আমার ওই 3 কাটার ছোট মাছগুলো বেশি মজা, ওগুলো খাওয়ার জন্য মন ছুটে যায়। তো এখন তোমাদেরকে যে নদীগুলো আমরা দিচ্ছি, যেই কই মাছ আমি দেখেছি সেই কই মাছ তোমরা দেখো নাই, যেই বাইং মাছ আমরা দেখেছি সেই বাইং মাছ তোমরা দেখোনি। এখন বলা হয় যে আমাদের চিতল মাছ হারিয়ে যাবে। এইগুলো হারিয়ে গেলে একসময় তো, আজকে থেকে 10 বছর পরে আমরা গল্প লিখবো যে বাংলাদেশে এইরকম চিতল বলে একটি মাছ ছিল, ওটা আর এখন নেই। চাষের মাছ আর নদীর মাছের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। ওইটা আমাদেরকে বুঝতে হবে যে নদী মানে আমরা মনে করি, যারা নদীর কথা বলে তারা একটা রোমান্টিক আইডিয়া থেকে কথাটা বলে, এটা মোটেও সঠিক না। আমরা এমন একটা প্রতিবেশ ব্যবস্থার কথা বলি, প্রাণ ব্যবস্থার কথা বলি, যেটা না থাকলে আমার অর্থনীতি আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা নদীকে অনেক কারণে দূষণ করি, দুটো বড় কারণ, আসলে 3টা বড় কারণ। একটা বড় কারণ হচ্ছে শিল্প দূষণ, আরেকটা বড় কারণ হচ্ছে স্বাধীনতার 53 বছর পরেও আমাদের পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা গড়ে উঠে নাই। গাজীপুরের কথা কি বলবো, ঢাকাতেই তো গড়ে ওঠে নাই। তাহলে পয়ঃবর্জ্যগুলো গিয়ে সব নদ নদীতে পড়ে। আরেকটা বড় উৎস হচ্ছে, বিশেষ করে বিভাগীয় এরকম শহরগুলোতে, যে সিটি কর্পোরেশন গুলো বা পৌরসভাগুলো তাদের সমস্ত আবর্জনাগুলো নিয়ে নদীতে ফেলে। এখন এই যে শিল্প দূষণ, পয়ঃবর্জ্য দিয়ে দূষণ, আর গৃহস্থালী বর্জ্যগুলো কেউ দেখবে না, নদীতে ফেলে দিয়ে আসে, এইটার সাথে সাথে যোগ হয়েছে আমাদের প্লাস্টিক পলিথিন দূষণ। এইগুলো কিন্তু সব ড্রেন দিয়ে গিয়ে আমাদের নদীতে পড়ে, এবং কোন কোন নদীতে 3 থেকে 6 মিটার পর্যন্ত শুধুমাত্র নিচে প্লাস্টিকের একটা আস্তর আছে। এখন আমরা যদি নদী পরিষ্কার করি, এই প্লাস্টিক গুলো আসলে ড্রেজার দিয়ে উঠে না, ড্রেজার আটকে যায়। তাই আবার যদি তুলতেও পারলাম, ধরলাম, তুলে আমরা কোথায় ফেলবো? আর এই প্লাস্টিক গুলো নদীতে গিয়ে ভেঙে যায়, প্লাস্টিক তো আর মিশবে না কখনো, ভেঙে ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়। একটা প্লাস্টিকের ব্যাগ বানাতে,
একটা প্লাস্টিকের বোতল বানাতে যেই পরিমাণ কেমিক্যাল দেওয়া হয়, যখন রিসাইকেলিং এর যুক্তি দ্বারা যারা তোলে তারা কিন্তু কখনো বলে না রিসাইক্লিং করার পর্যায়ে ওই কেমিক্যাল গুলোর কি হবে। এখন ওই প্লাস্টিক গুলো গিয়ে নদীতে ভেঙে ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়। ওই মাইক্রোপ্লাস্টিক আবার মাছ বুঝে না যেটা ওর খাওয়া না, ও গিয়ে মাইক্রোপ্লাস্টিকটা খেয়ে নেয়। ওই মাইক্রোপ্লাস্টিকের মাছ, চতুর্দিকে মাইক্রোপ্লাস্টিক, গরম প্লাস্টিকের গ্লাসে কফি খাওয়া, চা খাওয়া, গরম প্লাস্টিকের প্লেটে গরম গরম চটপুটি খাওয়া, এইগুলোর কারণে প্লাস্টিক এখন কোথায় আছে বলেন? নদীতে তো আছেই, মানুষের ব্রেইনে আছে, রক্তে আছে, মায়ের দুধে আছে, প্লাসেন্টায় আছে। এইগুলো তো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আমাকে অনেকে বলে যে আপনি পলিথিনের যুদ্ধটা শুরু করেছেন, কিন্তু পলিথিন শপিং ব্যাগ তো বন্ধ হয়নি। আমার একটা খুব সহজ উত্তর, পলিথিন শপিং ব্যাগ বন্ধ হয়নি কারণ আপনি যখন কাঁচা বাজারে যান, দোকানদার যখন আপনাকে পলিথিন শপিং ব্যাগ দেয় আপনি ওটা নেন। আপনি ক্রেতা হিসাবে বলেন যে আমি এটা নিব না, এটা 2002 সাল থেকে নিষিদ্ধ। আপনি বাড়ি থেকে একটা কাপড়ের বা একটা চটের ব্যাগ নিয়ে যান, আপনার বাবা নিয়ে যায় নাই, আপনার দাদা নিয়ে যায় নাই, আজকে তাহলে প্লাস্টিক লাগছে কেন? ক্রেতারাও বলুক যে আমরা এটা নিব না। এটা কিন্তু ঢাকার সুপার মলগুলোতে শুরু হয়েছে। দোকানদার দিতে চাইলেও ক্রেতারা বলে যে আমরা এটা নিব না। আমাদেরকে এই লড়াইয়ে ধাপে ধাপে যেতে হচ্ছে। তারও কিছু বাস্তবতা আছে, কারণ ক্রেতার অভ্যস্ততা হয়ে গেছে, প্রচুর পরিমাণে বিকল্প আসার একটা ব্যাপার আছে। তো এবার আবার একটু নদীতে ফেরত আসি, যে নদীকে শুধুমাত্র একটা সুন্দর জিনিস হিসাবে দেখলে চলবে না, এটাকে একটা প্রাণ ব্যবস্থা হিসাবে সম্মান করতে হবে। আপনি আমাকে বলেন, আপনি কয়টা নদী সৃষ্টি করতে পারবেন বলেন? নদী সৃষ্টি করতে পারবেন কেউ? যদি সৃষ্টি করতে না পারেন তাহলে ধ্বংস করবেন কেন? শিল্প লাগবে তাই জন্য ধ্বংস করবেন? শিল্প লাগলে তো নদীও লাগবে। নদীগুলোকে শিল্প বর্জ্যের ভাগাড়ে পরিণত করার অধিকার কোনো শিল্পপতিকে দেশের কোনো আইন দেয়নি। বিশ্বের কোনো আইনি বিশ্বের কোথাও কোনো শিল্পপতিকে তার ব্যবসায়িক লাভের জন্য বর্জ্য পরিশোধন না করে নদীতে ফেলার কোনো লাইসেন্স দেয় নাই। আমি অনেক ট্যানারি বানাতে পারবো, আমি পয়ঃবর্জ্যের জন্য বিকল্প করতে পারবো, কিন্তু আমি নদী তো একটা সৃষ্টি করতে পারবো না। নদী যেটা সৃষ্টি করতে পারবো না সেটা আমরা ধ্বংস করব না। এটাই হচ্ছে যুবকদের জন্য আমার প্রথম আহ্বান, যে এই মূল্যবোধটাকে মাথায় ধরবেন, যে যেটা আপনি সৃষ্টি করতে পারেন না সেটা আপনি ধ্বংস করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে আরেকটা মূল্যবোধ, প্রকৃতির সাথে কখনো লড়াইয়ে যেতে নেই। প্রকৃতির সাথে লড়াই করে কেউ কখনো জিতেছে, প্রকৃতি হেরেছে, এরকম কথা আমার জানা নেই। তৃতীয় কথা হচ্ছে, বাবা মা একটা উন্নয়ন শেখাবে, তোমার একটা বাড়ি লাগবে, তোমার একটা গাড়ি লাগবে, এবং এই বাড়ি গাড়ি করবার প্রক্রিয়াতে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠান যদি নদী দূষণও করে আমি কিছু মনে করি না, আমি মনে করি এটা যথার্থ আছে, এইটা মনে করা যাবে না। উন্নয়নটাকে নতুন প্রজন্ম হিসাবে নতুন ভাবে দেখতে হবে। আমাদের বাতাস পৃথিবীর সবচাইতে দূষিত বাতাস। আমাদের নদ নদীগুলো পৃথিবীর দূষিত নদ নদীগুলোর 10টার মধ্যে 1 নম্বর জায়গা করে নিয়েছে। আমাদের পলিথিনের বর্জ্য অব্যবস্থাপনা, যত দেশের অব্যবস্থাপনা আছে নিচের দিক থেকে 10টার মধ্যে আমরা হলাম 9 নাম্বার। সেক্ষেত্রে তরুণরা ভিন্ন করে যদি না ভাবে, তরুণরা যদি আমাদের মতনই পলিথিন শপিং ব্যাগটা নেয়, একটা করে ছোট্ট পানির বোতল কিনে অর্ধেকটা খেয়ে ফেলে যায়, বোতলও গেল পানিও গেল, আর ওই বোতল তো জীবনে পচবে না। তরুণরা যদি স্টাইল করার জন্য স্ট্র দিয়ে কোক খায়, একটা স্ট্র 100 বছরেও পচবে না, স্ট্র এর দরকারটা কি আছে? ফলে উন্নয়নটা নিজের মতন করে ভাববেন, যে উন্নয়ন আপনার বাতাসকে দূষিত করে, যে উন্নয়ন আপনার নদী মেরে ফেলে, যে উন্নয়ন আপনার কৃষি জমি মেরে ফেলে, যে উন্নয়ন আপনার মায়ের দুধে রক্তের সাথে মাইক্রোপ্লাস্টিক মিশিয়ে দেয়, সেই উন্নয়ন আসলে উন্নয়ন না। এবং আমাকে কয়েকদিন, যখন আমরা এই প্রথম পলিথিন ব্যাগের শপিং ব্যাগের যে নিষেধাজ্ঞা ওটা বাস্তবায়ন শুরু করলাম, একজন বলেছে যে তিনি বাসা থেকে বেরোচ্ছিলেন বাজার করতে, তার মেয়েটাকে ডেকে তার হাতে একটা ব্যাগ দিয়ে দিয়েছে, তুমি এই ব্যাগটা নিয়ে যাও। আপনাদের জন্য আমরা একটা অনিরাপদ পৃথিবী তৈরি করে ফেলেছি, আপনাদেরকে এটা নিরাপদ করার কাজে আমাদের সাথে আগাতে হবে। আমাদের মধ্যে, আমাদের প্রজন্মে যে দুই একজন দায়িত্বশীল উন্নয়নের কথা বলে,
আপনারা যখন আমাদের সাথে সংযুক্ত হবেন, আমাদের হাত কিন্তু অনেক শক্ত হয়। আমরা কেন পরিবেশ রক্ষার কথা বলি? শুধু আমার জন্য তো বলি না, আমার সন্তানের জন্যও বলি। আমরা কেন নিরাপদ খাদ্যের কথা বলি? শুধু আমার জন্য বলি না, আমাদের সন্তানের জন্যও বলি। আপনাদেরকে মূল্যবোধের কথা বললাম, এবার একটু বলি যে আমাদেরকে এঙ্গেজড হতে হবে। তার আগে একটা কথাই যাই, স্কুলে যখন যান, আমরা যখন স্কুলে যেতাম প্রত্যেকের একটা করে পানির ফ্লাস্ক ছিল, এবং সেই পানির ফ্লাস্ক হারিয়ে গেলে শাস্তি স্বরূপ আর পানির ফ্লাস্ক কিনে দেওয়া হতো না। ফলে আমরা খুব সতর্কতার সাথে একটা পানির ফ্লাস্কই 1 বছর ব্যবহার করতাম। পানির ফ্লাস্ক কেন আপনারা কিনে একটা 1 বছর ব্যবহার করতে পারবেন না? আপনি হিসাব করেন একটা পানির ফ্লাস্কে আপনার কত খরচ হয়। বিপরীতে আপনি একটা একটা করে পানির বোতল কিনে কি পরিমাণ পলিথিন আর কি পরিমাণ প্লাস্টিক পৃথিবীর জন্য জেনারেট করছেন, এবং এটা আপনার ব্যয় সাশ্রয়ী তো মোটেও হচ্ছে না। কাজে আমরা পুরনো কালচারে কোনো কোনো জায়গায় ফেরত যাওয়ার আমাদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আপনারা কতগুলো সমস্যার কথা বলেছেন। লবণদহ নদী আপনারা শুনেছেন যে এই ব্যাপারে আমরা এঙ্গেজড আছি। ডিসি মহোদয়কে বলবো যে আপনারা যে কর্ম পরিকল্পনা পাঠিয়েছেন, আপনার যদি ওটার আর্থিক সংস্থান থাকে, আপনি কাজটা শুরু করে দেন। মানুষের মধ্যে একটা কনফিডেন্স আসুক। লবণদাহে 2টা সমস্যা, একটা হচ্ছে দখল, একটা হচ্ছে দূষণ। দখল উচ্ছেদে তো আমার বসে থাকার কোনো কারণ নাই। সেক্ষেত্রে আমাদের পানি উন্নয়নের বোর্ডের যদি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করতে হয়, আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। এই সমন্বয়টুকুন আমরা করব। আর শিল্প দূষণটার জন্য পরিবেশের যে ডিজি মহোদয়, এডিজি মহোদয় আছেন, তাকে অনুরোধ করছি যে আপনি, আপনার কাছে তালিকা আছে যে কারা কারা দূষণ করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত কাজ শুরু করেন। আমার 64টা জেলায় লাখে লাখে দূষণকারী। আমার ওইদিকে না যেয়ে আমি যদি একটু ফোকাস থাকি, লবণদহ নদী যারা দূষণ করছে তাদেরকে আমি অনলাইন মনিটরিং এর আন্ডারে আনবো, এবং আপনারা নিয়মিত পানি পরীক্ষা করবেন। প্রয়োজনে আমরা নদী বাঁচাতে 2-1টা শিল্প কারখানা বন্ধ করে দেব। আইন না মেনে তো শিল্প কারখানা চালানোর কোনো সুযোগই নেই। বেলাই বিল নিয়ে আজকে আজকে কেউ সাইনবোর্ড দিয়ে মাটি ফেলে, তো তখন সেটা মুনির ফোন করতো, আমরা বন্ধ করতাম, আবার আরেকজন ফেলে। জরুরি হচ্ছে জেলা প্রশাসক মহোদয় এই বেলাই বিলটা সীমানাটা চিহ্নিত করা, এবং সীমানা চিহ্নিত করে আপনি জলজ উদ্ভিদ লাগিয়ে দেন। ওয়ালি লাগাতে হবে এমন কোনো কথা নেই, ওই জলজ উদ্ভিদ, জলজ গাছগুলো লাগাতে যুবকদের সম্পৃক্ত করে নেন। তাহলে যুবকদের একটা ওনারশিপ হবে যে আমরা এই কাজটা করতে দেব না। এবং বেলাই বিল কিন্তু একটা জাতীয় ঐতিহ্য, জাতীয় গৌরব। এখান থেকে যে মাছগুলো আসে সেগুলো গাজীপুর কেন বাংলাদেশের অনেক জায়গায় ছড়িয়ে পড়ে, এবং ওইগুলো সত্যি অন্য রকমের মিঠা পানির মাছ। এখানে আমি 2-3 বার এসেছি, মাঠে নেমেছি, কথা বলে সাইনবোর্ড সরিয়েছি, এগুলো সব কাজ এখন আপনাদেরকে করতে হবে। আমি তো হঠাৎ করে এই পর্যায়ে চলে আসি নাই, হঠাৎ করে আমার বয়স 56 হয় নাই। আপনাদের মতন 13-14 বছর থেকে কাজ না করলেও 25 বছর থেকে কাজ করা শুরু করে দিয়েছি। আপনাদের অবস্থা তো আমার থেকে সঙ্গীন, আমার সময় তো বাতাসা তো